দর্শক আমন্ত্রণ, এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে। এবং আপনারা যারা নিয়মিত এই অনুষ্ঠানটি দেখেন তারা নিশ্চয়ই জানেন এটিএন নিউজের এই অনুষ্ঠানটি তরুণদের জন্য তারুণ্যের একটি প্ল্যাটফর্ম। এবং এই অনুষ্ঠানে আমরা সেই সব স্বপ্নবাজ তরুণদেরকে আমন্ত্রণ জানাই যারা তাদের কাজের মধ্য নিয়ে নানাভাবে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশের মানুষের জন্য বা সমাজের জন্য কিছু করছে। এবং দর্শক, আজকে আমরা আমাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি একটি স্বেচ্ছাসেবী সংগঠনকে, যেই সংগঠনটির নাম মূলত ছায়াতল বাংলাদেশ। এবং এই সংগঠনটি ছিন্নমূল এবং ঝরে পড়া বা সুবিধাবঞ্চিত যে সমস্ত শিশুরা আছে তাদের লেখাপড়া শেখানো বা তাদের জীবন মান উন্নয়নের জন্য মূলত কাজ করে থাকে। এবং এই সংগঠনের সঙ্গে যারা কাজ করেন এমনই দুজনকে আজকে আমরা আমাদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়েছি। এবং আমাদের সঙ্গে আছেন বিএম সোহেল রানা, যিনি প্রতিষ্ঠাতা পরিচালক ছায়াতল বাংলাদেশ, এবং আমাদের সঙ্গে আছেন মেরিনা আক্তার, যিনি প্রোগ্রাম কোঅর্ডিনেটর ছায়াতল বাংলাদেশ। এবং দর্শক, আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে সরাসরি যুক্ত হতে পারেন স্ক্রিনে দেখানো যে ফোন নাম্বারটি রয়েছে সেই ফোন নাম্বারে ফোন করে। এবং আপনারা চাইলে এই অনুষ্ঠান সম্পর্কে আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনারা দিতে পারেন। এবং শিশুদের সঙ্গে সংশ্লিষ্ট রয়েছে বা ছিন্নমূল শিশুদের সঙ্গে যায় এমন যে কোনো ধরনের মন্তব্য বা যে কোনো ধরনের উপদেশ আপনারা চাইলে আমাদেরকে দিতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে সেই আইডিটির মাধ্যমে। মেরিনা, শুরুতেই আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি কিভাবে আসলে এই ছায়াতল বাংলাদেশের সঙ্গে যুক্ত হলেন, এবং আপনাদের যে ছায়াতল বাংলাদেশ যে নামটা, এই নামের পেছনের গল্পগুলো একটু আপনাদের দুজনের কাছে জানতে চাইবো। আসলে আমার শুরুটা হচ্ছে ছোটবেলা থেকেই, মানে ভিন্ন রকম কিছু একটা করব ইচ্ছে ছিল, তো ওরকম কোনো সুযোগ পাচ্ছিলাম না। পরে আমার একটা ফ্রেন্ড আছে জুবায়ের, ও শুনলাম যে ছায়াতল বাংলাদেশ নামে একটা প্রতিষ্ঠানের সাথে জড়িত আছে, ওখানে পথ শিশুদেরকে পড়াশোনা করানো হয়। তখন আমার খুবই ইচ্ছে জাগলো একবার যাই দেখি কেমন। তারপরে মানে আমার ইচ্ছেটা, স্বপ্নটা মানে মাথা তুলে দাঁড়ালো এরকম। আচ্ছা। পরে ওকে অনেকবার বললাম, ও নিয়ে গেল। দেখার পর তো ওখানে তো আমি সব মানে মহামানবের দেখা পেলাম। ওইখান থেকে আমার শুরুটা। তারপরে এমনভাবে জড়িয়ে গেলাম আর বের হওয়ার কোনো সুযোগ নেই, আর আমার ইচ্ছেও নাই। সোহেল। ছায়াতল আসলে শ্যামলী পার্কে আমাদের শুরুটা ছিল। ওইখানে আমি একদিন বিকেলে বসেছিলাম, একটা ছিন্নমূল টোকাই বাচ্চা নোংরা একটা বস্তা নিয়ে আসলো। বস্তার মধ্যে কিছু বোতল ছিল, টোকানো বোতল। বাচ্চাটা এসে আমার কাছে মুড়ি খেতে চাইলো, যে মামা 5 টাকার মুড়ি খাবো। তো আমি বললাম যে মুড়ি খেতে পারো, কিন্তু তোমার কিছু করতে হবে। আমার কাছে ছোট্ট একটা নোটবুক ছিল এবং একটা কলম দিয়ে, ওর নাম ছিল রাকিব, ওর নামটা লিখে দিলাম। ওর কোনো অক্ষর জ্ঞান জানা ছিল না। ওই নামটা দেখে দেখে কখনো রাকব, কখনো বাকব, কখনো বাকিব, মানে এই লেখার চেষ্টা করলো। তো আধা ঘন্টা চেষ্টার পরে ও আর মুড়ি খাওয়ার জন্য যে আসছে আমার কাছে, এটা ভুলে গেল। দেন আমি ওকে মুড়ি কিনে খাওয়ালাম। সন্ধ্যা হয়ে গেল, বললাম যে তুমি কি কালকে আসবা? তো বললো যে হ্যাঁ মামা, কালকে আসবো। ওকে, আমিও বিকেলবেলা গেলাম, যে ওইখানটায় বসে আছি, হঠাৎ দেখি ও আসছে এবং ওর সঙ্গে আরো 2জন বাচ্চা। আচ্ছা। মানে তারা নাম লেখা শিখছে। ও গিয়ে বলছে যে একটা মামা আছে, আমাদের নাম লেখা শিখাবে। মানে ওই গাছের নিচে আমরা বসতাম। তো এইখান থেকে আসলে ছায়াতল নামের একটা ইয়েটা হয়েছে, উদ্ভাবনটা হয়েছে। আচ্ছা, গল্পটা ভালো লাগছিল আপনার। গল্পটা একটু জানতে চাই যে গল্পটা হচ্ছে তারপর শিশুগুলো আসার পর। তারপরে হচ্ছে 3জন আসলো। দেন পরের দিন আমি গেলাম বিকেলবেলা, আমার একটু কষ্টের মধ্যে ছিলাম, মনে বড় জ্বালা ছিল, মাকড়সার মতন বাধা বেঁধেছিল কষ্টগুলো আমার। আমি পরের দিন বিকেলে গেছি যে আজকে বোধহয় 3জন আসবে, নাম লেখা শিখবে। আমি 3টা নোটবুক ম্যানেজ করেছি, কলম ম্যানেজ করেছি, নিয়ে পকেটে করে গেছি। গিয়ে বসে আছি, হঠাৎ দেখি যে 5জন। আচ্ছা। মানে তারা কেউই অক্ষর জ্ঞান জানে না, কিন্তু তাদের নাম লেখার যে একটা আগ্রহ, যে একটা মামা আছে আয় নাম লেখা শিখাই, এই নাম লেখা শেখার জন্যই তারা আসতো, যে আমি নাম লিখতে পারছি। আর ওরা যে পারফর্মসই করুক না কেন, নাম ভুল হলে আমি বলছি ভেরি গুড, অনেক ভালো পারছো, তুমি অনেক ভালো করতেছো। এই যে ওর যে ইন্সপায়ারটা আমি করেছি, এই খুশিতেই ওরা মানে আগ্রহ প্রকাশ করেছে। এবং দিন দিন বাচ্চাগুলো বাড়তে লেগেছে। যখন 16 দিন হলো আমার বসা, তখন প্রায় 14টা বাচ্চা আমার চারিপাশে বসে নাম লেখা শিখতো। ম্যাক্সিমাম বাচ্চা অ আ ক খ লিখতে পারে না, কিন্তু ওদের নামের যে শেপটা ওইটা লেখার চেষ্টা করতো। মানে এই আকাঙ্ক্ষা থেকেই ওদের আগ্রহ, আর ওদের এই ভালো লাগা, এই খুশি দেখে আমার মানে একটা কিছু শুরু করার জন্য আমার মন স্থির করেছিলাম। আচ্ছা, তারপরে আপনি তো
এইটার প্রতিষ্ঠাতা পরিচালক এই ছায়াতল বাংলাদেশের। তারপর আসলে কিভাবে মানে প্রাতিষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকভাবে কবে থেকে শুরু করলেন এই বিষয়ে আমরা জানবো, তবে তার আগে আমাদের সঙ্গে একজন দর্শক আছেন। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি পল এলডেন ওশি বলছিলাম যাত্রাবাড়ি থেকে। জি আমি একটু বিএম সোলভের সাথে একটু কথা বলবো। জি অসি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন অসি ভাই? জি ভালো আছি, আপনি কেমন আছেন সোল ভাই? আমি তো সবসময় বরাবরই অল্প ভালো থাকি। যে দর্শক আপনার প্রশ্নটি করবেন। আচ্ছা সোল ভাই, আমি জানতে চাচ্ছি এখন বর্তমানে আপনাদের মোট কতজন স্টুডেন্ট আছে? আমাদের বর্তমানে এখন 103 জন মতন স্টুডেন্ট আছে। আমরা বেশি স্টুডেন্টকে টেক কেয়ার করা আমাদের জন্য কষ্ট হয়, কারণ বাচ্চাগুলো অ্যাকচুয়ালি আমরা সবসময় ওদের সামনে বলি যে বাচ্চাগুলো খুবই ভালো, কিন্তু প্রচণ্ড পরিমাণে দুষ্ট হয়, যার কারণে আমাদের কন্ট্রোল করতে কষ্ট হওয়ার কারণে বাচ্চা আমরা বেশি বাড়াচ্ছি না। আমাদের 3টা স্কুলে ওসি ভাই 103 জন বাচ্চা আছে। জি ধন্যবাদ, আচ্ছা, নিশ্চয়ই অনেক আপনি ধন্যবাদ। আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। Thank you, অসীম ভাই। দর্শক আচ্ছা, জি আনুষ্ঠানিকভাবে আসলে কবে থেকে এই ছায়াতল বাংলাদেশ তাদের কাজ শুরু করলো? আনুষ্ঠানিকভাবে বলতে যখন আমার ওই পার্কে বসে বাচ্চাদের নাম লেখা শেখানোর 1 মাস মতন হলো, 1 মাস 10 দিন হলো, ওইখানে কিছু প্রাইভেট মেডিকেলের স্টুডেন্ট এসে আড্ডা দিত, এবং আমি যে ওদের 16 জনকে নাম লেখা শেখাতে গিয়ে হিমশিম খাচ্ছি এটা তারা ফলো করেছে। একদিন ওদেরকে বিদায় করে দেওয়ার পরে ওরাই আমাকে ডাকলো যে ভাই একটা কথা ছিল। আমি বলি কি কথা? তো বলছে যে আপনি যেটা করছেন এটা অবভিয়াসলি ভালো কাজ, বাট এইটা কিন্তু এইভাবে করে দেশের জন্য বা শিশুদের জন্য ভালো কিছু সম্ভব না যদি আমরা একটা সাংগঠনিক রূপ না দিই। আসেন আমরা সবাই মিলে একটা কাজ করার চেষ্টা করি। তো আমি ভেবে বললাম যে ঠিক আছে, যেটা দেশের জন্য ভালো হবে, যেটা শিশুদের জন্য ভালো হবে সেটা করতে রাজি আছি। এইভাবে আসলে আস্তে আস্তে একটা সংগঠনে রূপ নেওয়া আর কি। আচ্ছা, তারাও কি আপনাদের সঙ্গে যুক্ত হলো নাকি? হ্যাঁ, তারা যুক্ত হলো, আমরা একসঙ্গে কাজ শুরু করলাম। তারপরে ঘাসের থেকে মাদুর কিনলাম, আমরা 5টা মাদুরে বসে বাচ্চাদেরকে নাম লেখা শেখানো। তখন আমরা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ শেখানোর চেষ্টা করলাম, খাতা কিনলাম, পেন্সিল কিনলাম, এই তো এইভাবে শুরু। আচ্ছা মেইনা, আপনার কাছে একটু জানতে চাইবো, আপনি তো প্রোগ্রাম কোঅর্ডিনেট করেন, মানে অর্থাৎ এই ছায়াতল বাংলাদেশ কিভাবে কাজ করবে, কি ধরনের প্রোগ্রাম কর্মসূচি হাতে নেবে সবকিছু আপনি দেখাশোনা করেন। তো কি কাজ আসলে ছায়াতল বাংলাদেশ করে এবং কিসের উপর গুরুত্ব দিয়ে কাজগুলো করে? আসলে আমি একা কোনো সিদ্ধান্ত নিই না, আমরা সবাই একসাথে মানে গ্রুপে আলোচনা করে তারপরে সিদ্ধান্তগুলো নেওয়া হয়। আর প্রোগ্রামের কথাগুলো হচ্ছে যে আমরা ওই যে বিশেষ করে দিবসে বাচ্চারা যখন নাচবে গাইবে, যার মানে যেটার প্রতি আগ্রহটা বেশি তাকে সেটা করতে দেওয়া হয়, বাচ্চারাও খুব খুশি হয়। ওদের খুশির উপর গুরুত্ব দিয়ে আসলে প্রোগ্রামগুলো কোঅর্ডিনেট করা হয় আর কি। আচ্ছা সোহেল, আপনার কাছে জানতে চাইবো যে ছায়াতল বাংলাদেশ কিভাবে কাজ করে আর কি ধরনের কাজ করে? আমরা এখন বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা দিচ্ছি। শিক্ষা দীক্ষা দিতে যে শিক্ষা সামগ্রীগুলো লাগে এগুলো মানুষের সহায়তা নিয়েই আমরা পাই, এবং বাংলাদেশ সরকার কর্তৃক যে সরকারি যে পাঠ্যপুস্তক আমরা বছরের শুরুতে সেটা সংগ্রহ করি, সেই বই পুস্তক পেয়ে যাই, এবং খাতা পেন্সিল বিভিন্ন সময় বিভিন্ন সহায়তার মাধ্যমে আমরা পাই। এছাড়াও পাশে মাসে বা 2 মাসে একদিন ফ্রি মেডিকেল ক্যাম্প করে আমরা বাচ্চা এবং বাচ্চার পরিবারকে ফ্রি মেডিকেল যে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করি। পাশাপাশি আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টারের অবশিষ্ট বেঁচে যাওয়া যে খাবারগুলো রাত্রে, আমাদের ছায়াতল ফুড ব্যাংক বলে একটা গ্রুপ আছে, এই গ্রুপটার মাধ্যমে খাবারগুলো আমরা সংগ্রহ করার চেষ্টা করি, এবং আমাদের অফিসে একটা ডিপ ফ্রিজ আছে, ওইখানে রেখে দিই, পরদিন বাচ্চাদের সার্ভে করি। পাশাপাশি বাচ্চাদেরকে সাংস্কৃতিক আয়োজন, মেরি যেটা বললো যে সাংস্কৃতিক আয়োজন বাচ্চাদেরকে এঙ্গেজ রাখার জন্য, বাচ্চারা যেন শিক্ষার প্রতি, শেখার প্রতি, পড়াশোনার প্রতি আগ্রহ থাকে, এজন্য কিন্তু এই সাংস্কৃতিক এবং খেলাধুলার আয়োজনটাও করে রাখি আমরা। এই তো এইগুলোই করতেছি আপাতত। আচ্ছা, আপনারা যে ফ্রি মেডিকেল ক্যাম্প করছেন এক্ষেত্রে আপনাদেরকে আসলে সহযোগিতা করছে কারা, এবং ফ্রি মেডিকেল ক্যাম্পের ক্ষেত্রে তো ওষুধপত্র সার্ভ করতে হয়, সেইগুলো এগুলো আমরা আমাদের পরিচিত কিছু ডাক্তার সংস্থা আছে, যেই ডাক্তারি সংস্থাগুলো মাঝে মাঝে এভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প করে বাচ্চা এবং বাচ্চাদের পরিবারকে চিকিৎসা দিতে আগ্রহ প্রকাশ করে, এবং আমরা তাদের সঙ্গে কমিউনিকেশনটা ঠিক রেখে ওনাদের মাধ্যমে আমরা এগুলো করে থাকি। সেটাই। মেরি, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনাদের সংগঠনে তো মানে একেবারে স্বেচ্ছাসেবী সংগঠন, আপনারা যারা কাজ করছেন তারা নিজেরা স্বেচ্ছায় শ্রম দিচ্ছেন, তো
আপনারা একজন মানে আপনাদের সংগঠনে এই মুহূর্তে কতজন স্বেচ্ছাসেবী আছে এবং কেউ যদি আপনাদের সঙ্গে কাজ করতে চায় তাহলে তারা কিভাবে আপনাদের সঙ্গে যুক্ত হতে পারে? আমাদের এখন 21 জন স্বেচ্ছাসেবী আছে। আর কাজ করতে চাইলে কেউ যদি খুব বেশি আগ্রহ প্রকাশ করে তাহলে আমরা মানে তাকে প্রথমে আসতে বলি, কয়েকদিন আমাদের সাথে কাজ করে, বাচ্চাদেরকে কিভাবে কেয়ার করে আমরা সেটা দেখি। তারপর আমাদের কিছু রুলস আছে, ওগুলা যদি মেনে চলতে পারে তাহলে আমরা আমাদের সাথে ওনাদের অ্যাড করি, এভাবে অ্যাড হয়ে আচ্ছা, আসে। এই যে 21 জন আপনাদের সঙ্গে কাজ করছেন তারা কি শুধু ঢাকার নাকি ঢাকার বাইরেও আছেন? তারা কি ধরনের পেশার সঙ্গে জড়িত আসলে? আমাদের এখানে বেশিরভাগই স্টুডেন্ট, আচ্ছা বেশিরভাগই স্টুডেন্ট, তাও আমরা সেম এজের। আচ্ছা, আর সবাই ঢাকারই, ঢাকার বাইরে আমাদের কোনো ব্রাঞ্চ নাই, যেহেতু সবাই ঢাকারই। ঢাকার। আচ্ছা সোহেল, আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো শিশুদের শিক্ষাদানের ক্ষেত্রে বিনামূল্যে পাঠদান করে থাকেন, তো সেক্ষেত্রে শিক্ষক বা যে লোকবল প্রয়োজন এইগুলো আসলে সেগুলো কিভাবে ম্যানেজ করেন? এই শিক্ষা দেওয়ার জন্য যে স্বেচ্ছাসেবী প্রয়োজন হয়, আমাদের এই স্বেচ্ছাসেবীগুলো স্বেচ্ছায় শ্রম দেয়। এই ক্ষেত্রে আমাদের একটু কৌশল অবলম্বন করতে হয় যে আপনি ভার্সিটিতে পড়েন অথবা এ জব করে, যে কোনো পেশার মানুষ কিন্তু আমাদের সঙ্গে যুক্ত হতে পারে স্বেচ্ছাসেবী হিসেবে। তো তার পেশার যেন পার্থিব জীবনে যেন ক্ষতি না হয়, এই দিকে লক্ষ্য রেখেই আমরা একটা অনলাইনে আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, এই গ্রুপকে আমরা কেন্দ্র করে মাসিক একটা রোস্টার করি যে সপ্তাহে একদিন করে আসতে হবে। তো যখন ও ভার্সিটিতে পড়ে, ওর সপ্তাহে একদিন 1 ঘন্টা বা 2 ঘন্টা সময় বের করা কিন্তু সম্ভব, যেহেতু রেগুলার ব্যাপার না। আর এই জন্য ভলেন্টিয়ার আমাদের বেশি থাকার কারণে সপ্তাহে কোন দিন কে কোথায় করবে এগুলো করে। আর কেরানীগঞ্জ শাখায় ওইখানে স্থানীয় যে স্বেচ্ছাসেবীগুলো আছে তাদেরকে আমরা কোঅর্ডিনেট করেছি যে তারা ওইখানে বেশি সময় দেয়, আমরা এখানে সপ্তাহে 1 দিন বা 2 দিন এখান থেকে গিয়ে তাদের সঙ্গে যুক্ত হই। পর্বতের ওইদিকে, গাবতলীর ওইদিকে আমাদের আরেকটা ব্রাঞ্চ আছে, ওইখানে বাচ্চাদের জন্য ওখানে নিকটস্থ কিছু স্বেচ্ছাসেবী আছে, আমাদের এইখানে শ্যামলী থেকেও যাই। এইভাবে মানে ভলেন্টিয়ারদের দিয়ে, স্বেচ্ছাসেবীদের দিয়ে বাচ্চাদেরকে শিক্ষা দীক্ষা করা হয়। এই ক্ষেত্রে আমাদের ওই গ্রুপ ভিত্তিক রোস্টার করে নিতে হয় যে যখন যে ফ্রি আছে সেভাবে কাজ করতে। অ্যাক্সিডেন্টলি মনে করেন একজন স্বেচ্ছাসেবী আজকে তার আসার কথা আসতে পারবে না, সে আগে ইনফর্ম করে দেয় গ্রুপে এবং তার নিজ দায়িত্বে সে আরেকজন স্বেচ্ছাসেবীকে এঙ্গেজ করে দেয় যে আমি যেতে পারছি না আমার এই কাজটার কারণে, আমার বদলে মেরিনা যাবে বা আমার বদলে কাজী শহীদ যাবে, এইভাবে আর কি। অর্থাৎ মানে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করছেন। অ্যাকচুয়ালি আমরা এখন তো ছায়াতল পরিবার বলে ডাকি নাকি? হ্যাঁ, আমরা ছায়াতল পরিবার বলে ডাকি। ঠিক আছে, তার মানে আপনাদের এখন 3টি শাখা রয়েছে। হ্যাঁ, যে আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছে, যে দর্শক আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আসসালামু আলাইকুম, আমি গোলাম রহমান বলতেছি স্টুডেন্টস এডুকেশন অ্যাসোসিয়েশন থেকে। জি, গোলাম রহমান বলছিলাম মোহাম্মদপুর। আমি সোহেলানের সাথে একটু কথা বলতে চাই। জি, আপনার প্রশ্নটি করবেন। আমার প্রশ্নটা হচ্ছে যে সোহেলানা কি নেক্সট প্রজেক্টে মানে আমাদের বছিলা কেরানীগঞ্জের এই সাইডে কোনো স্কুল করার সম্ভাবনা আছে কিনা বা কোনো সুযোগ আছে কিনা? জি, ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। প্রশ্নের সঙ্গে আমিও একটু যুক্ত করতে চাই। বছিলা বা কেরানীগঞ্জ নয়, মানে যেহেতু সুবিধা বঞ্চিত শিশুদের কথা আমরা বলছি বা ছিন্নমূল শিশুদের কথা বলছি, তো ছিন্নমূল শিশু বা সুবিধা বঞ্চিত শিশু সারা বাংলাদেশেই আছে। সেক্ষেত্রে আপনাদের উনি বলছিলেন যে কেরানীগঞ্জ বা বছিলার দিকে করার পরিকল্পনা আছে কিনা, তা আমি জিজ্ঞেস করবো শুধুমাত্র কেরানীগঞ্জ বা বছিলা নয়, এর পাশে বা আশপাশে ঢাকার বাইরেও আপনাদের কোনো পরিকল্পনা আছে কিনা? পৃথিবীর ভাষ্য মতে মানে আমাদের ছায়াতলের 64টা জেলায় যদি শিশু থেকে থাকে তাহলে 64টা জেলায় আমাদের ছায়াতলের ব্রাঞ্চ করার ইচ্ছা আছে। গোলাম রহমান ভাই যেটা বললো যে বছিলার ওইদিকে করার আমার চিন্তা আছে, কিন্তু সেই ক্ষেত্রে সমাজের সকল শ্রেণীর মানুষের আমাদের যারা পরামর্শ দিবে এরকম মানুষ প্রয়োজন, যারা সহায়তা করবে ঠিক এমন প্রয়োজন, এবং যারা সময় দিবে। ওইদিকে যদি কিছু স্টুডেন্ট যদি আমাদেরকে অবগত করে যে এইদিকে একটা ব্রাঞ্চ করতে পারেন, আমরা সময় দিব, এরকম প্রতিশ্রুতি দিলে আমাদের খুব সহজে ওইদিকে করব। আর সিতে আমি গিয়েছি, ওইখান থেকেও আমাদের বাচ্চাদেরকে স্টুডেন্ট ম্যাটেরিয়ালস দিয়ে থাকে। সি অর্গানাইজেশনটা আমাদের কিছুদিন পরে যে শিক্ষা সামগ্রী লাগে এই সি সংগঠনটা আমাদেরকে হেল্প করে থাকে। তো আমরা চেষ্টা করব খুব শীঘ্রই গোলাম রহমান ভাই আরেকটা স্কুল ওইদিকে করার জন্য। ধন্যবাদ। আচ্ছা মেরিনা, আপনার কাছে একটু জানতে চাইব, আপনাদের মূল টার্গেট তো হচ্ছে ছিন্নমূল এবং সুবিধা বঞ্চিত শিশুরা। তো আপনার যেহেতু দীর্ঘদিন যাবৎ এই ছিন্নমূল শিশুদের নিয়ে কাজ করছেন, তো সেক্ষেত্রে আপনাদের
বাস্তব অভিজ্ঞতা কি বলে? ছিন্নমূল শিশুদের সংখ্যা কি দিন দিন বাড়ছে না কমছে? আসলে এটা তো দেখাই যাচ্ছে বাড়ছে, কারণ যদি নাই বাড়তো তাহলে তো প্রত্যেক বছর নতুন নতুন স্টুডেন্ট আসতো না, বা আমরাও কালেক্ট করতে পারতাম না। যেহেতু প্রত্যেক বছর আমাদের কাছে নতুন নতুন স্টুডেন্ট আসতেছে, তাহলে এটা বাড়তেছে, এই আর কি। আচ্ছা, হ্যাঁ। আপনার কি মনে হয়? বাংলাদেশের প্রেক্ষাপটে জরিপ করা গেছে যে ঢাকাতে, শুধুমাত্র ঢাকাতেই 50,000 মতো ইন টোটাল, নট পথ শিশু, এটা হচ্ছে ছিন্নমূল, সুবিধাবঞ্চিত এবং পথ শিশু ইনক্লুড, এই সব মিলিয়ে 50,000, 40,000 ছিল 2016 সালের সার্ভেতে। তো এখন 18 সালে সার্ভেতে 50,000 ওভারটেক করেছে। সো সব কিছু মিলিয়ে বলাই যায় যে বাড়তেছে। আমরা চেষ্টা করছি, আমাদের মতন এরকম অনেক বেশ কিছু অর্গানাইজেশন আছে যারা বাচ্চাদেরকে এভাবে শিক্ষা দেওয়ার চেষ্টা করছি, তারপরে বাচ্চাদের সংখ্যা বেড়ে যাচ্ছে দিন দিন। আচ্ছা, এই যে বাচ্চাদের সংখ্যা বেড়ে যাচ্ছে, আপনাদের কাছে যে সকল বাচ্চারা আসছেন বা আপনারা যেসব বাচ্চাদের নিয়ে কাজ করছেন, এদের মানে বেশ কিছু ক্রাইটেরিয়া তো নিশ্চয়ই থাকে যে এর এই সমস্যা বা এই সমস্যা, মানে তারা কিভাবে ছিন্নমূল হয়ে গেল বা কিভাবে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, এইরকম দু একটা গল্প একটু জানতে চাইবো আপনাদের দুজনের কাছে। আচ্ছা, এরকম আছে, অনেকের বাবা নেই, অনেকের মা নেই, অনেকের একটা ছেলে আছে জাহিদ, ও দাদির কাছে থাকে। এরকম অনেক ছেলে মেয়ে আছে যারা বাইরে কাজ করে, সকালবেলা ক্লাস করে, বিকেলবেলা কাজ করে। তো আবার দেখা যায়, আমি একটু অ্যাড করি, যে আবার দেখা যায় যে যদিও দুঃখের বিষয় এগুলা, যে একটা বাচ্চার দুইটা মা, আচ্ছা, আবার একটা বাচ্চা দুইটা বাবা, মানে এইভাবে ভ্যারাইটিস আমাদের ইয়েগুলো। দুই একটা বাচ্চা আছে যারা ওভারব্রিজে ঘুমায়, ম্যাক্সিমাম বাচ্চা বস্তিতে ঘুমায়, কেউ মাজারে গিয়ে ঘুমায় মিরপুর একের। এই শ্যামলীর বাচ্চাগুলো এরকম। আর কেরানীগঞ্জের বাচ্চাগুলোর হচ্ছে অভিভাবকগুলো মূলত অসচেতনতার কারণে তারা শিক্ষার আলো থেকে বঞ্চিত। ওইখানের অধিকাংশ অভিভাবক হচ্ছে ইটের ভাটার শ্রমিক, যে তাদের ট্র্যাডিশনটা, তাদের চিন্তা চেতনা ঠিক এমনভাবেই গাঁথা যে এই বাচ্চাগুলো বড় হবে, তারাও আমাদের মতো ইটের ভাটায় শ্রমিক হয়ে কাজ করবে, তাদের সন্তানদি হবে, তারাও কাজ করবে, মানে তাদের প্রজন্মটা যেন এইভাবে বিস্তার লাভ করে, যুগের পর যুগ তারা ওভাবেই কাজ মানে করবে। এইভাবে যে তাদের সঙ্গে কথা বলে জানা গেল যে একটা মেয়ে 8-10 বছর হয়ে যাচ্ছে, মেয়ে তো বড় হয়ে যাচ্ছে, মেয়ে পড়াই লাভ কি ছাড়। তো এই বাচ্চাগুলোর অভিভাবকদের অসচেতনতার কারণেই ম্যাক্সিমাম বাচ্চা ছিন্নমূলে পরিণত হয় এবং তারা রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। এই অভিভাবক এবং বাচ্চাদের মোটিভেট করাই আসলে আমাদের যে পরিস্থিতি, সবচেয়ে কঠিন এবং শক্ত কাজ। কারণ যদি খোলামেলা বলতে হয় যে একটা বাচ্চা যদি ওই লেগুনাতে গিয়ে যদি টাকা তুলে, আর কি লেগুনাতে আমরা যাওয়া আসা করছি, যে লেগুনাতে গিয়ে টাকা তুললে সে প্রতিদিন 200 টাকা হাজিরা পায়, মাসে 6,000 টাকা। একটা 8 বছরের বাচ্চা মাসে 6,000 টাকা আয় করতেছে। ওনাদের যে মেধা, এই মেধায় কখনোই অভিভাবকরা চায় না যে এই বাচ্চাটা স্কুলে যাক, পড়াশোনা করুক, মানুষ হোক। তারা চায় যে মাস গেলে আমার বাচ্চাটা 6,000 টাকা বেতন পাচ্ছে, টাকা ইনকাম করতেছে, আমাকে টাকা দিচ্ছে। এই কারণেই আসলে মূলত বাচ্চাগুলো রাস্তায় ঘোরাফেরা করে, পড়াশোনা করে না, শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়। আর এই তো এইভাবে এরকম এক একটা শাখার এক একটা গল্প আছে। আচ্ছা, আমাদের সঙ্গে একজন দর্শক রয়েছে, আমরা দর্শকের ফোনটি নিয়ে আসছি। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্নটি করবেন। আমার নাম ডক্টর পলি, শ্যামলী থেকে বলছি। জি, সোহেল রানার সাথে কথা বলতে চাচ্ছি। জি, ও আচ্ছা, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, হ্যালো। হ্যাঁ, জি, আপনার প্রশ্নটি করবেন। হ্যাঁ, আমার হচ্ছে সোহেল রানার কাছে একটাই কোশ্চেন, যে ওনারা যে ছায়াদল বাংলাদেশে কাজ করছে শিশুদেরকে নিয়ে, ওনারা যে এই শিশুদেরকে কত দূর মানে আগায় দিতে চাচ্ছে, শিশুদেরকে কোন লেভেল পর্যন্ত আগায় দিতে চাচ্ছে? জি, ধন্যবাদ ফৌজি আপনার প্রশ্নের জন্য। আচ্ছা জি, ওনার প্রশ্নটা হচ্ছে যে আপনারা আসলে শিশুদেরকে কতটুকু পর্যন্ত পড়াবেন বা কোন লেভেল পর্যন্ত তাদের টেক কেয়ারটা আপনারা করবেন? খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করেছে ডক্টর পলি। খুবই ভালো লাগছে যে এটা আমাদের দেশবাসীকে জানানো উচিত যে সমাজের সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা, পরামর্শ এবং সময় আমাদের কাম্য। আমাদের শুরুটা ছিল, ছায়াতল বাংলাদেশের শুরুটা ছিল জাস্ট মানসিক প্রশান্তি বা আত্মতৃপ্তির জায়গা থেকে। কিছুদিন পরে যখন আমরা কাজ করতে থাকলাম, কিছুদিন পরে ভেবে দেখলাম যে এটা শুধুমাত্র আত্মতৃপ্তি বা মানসিক প্রশান্তির মধ্যে সীমাবদ্ধ না,
এটার সঙ্গে যুক্ত হলো আমাদের সামাজিক দায়বদ্ধতা, যে সমাজে আমরা বড় হচ্ছি, আমাদের সন্তানরা ভালো খেয়ে ভালো পড়ে বড় হচ্ছে, অথচ একটা শিশুই সেম এজের স্বাভাবিক বয়সেরই একটা শিশু রাস্তায় বেড়ে উঠছে, তাহলে আমাদের সামাজিক একটা দায়বদ্ধতা যুক্ত হলো। এখন আমাদের বর্তমানে তিনটা চিন্তা, যে আত্মতৃপ্তি, সামাজিক দায়বদ্ধতার সঙ্গে সঙ্গে স্বনির্ভর, মানে শিশুদের স্বনির্ভর এবং শিশুর পরিবারের স্বনির্ভর করার জন্য আমাদের কিছু প্ল্যান আমরা করেছি। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অষ্টম শ্রেণী পর্যন্ত, আপাতত অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম পরিচালনা করব। সঙ্গে সঙ্গে আমরা চেষ্টা করছি বিভিন্ন প্রকল্পের আওতায় যাওয়ার জন্য, যে এই প্রকল্পগুলো পাইলে আমরা শিশুদের এবং শিশুর পরিবারকে স্বনির্ভর করে এই পথ শিশুর জাল থেকে বাংলাদেশকে মুক্ত করার জন্য চেষ্টা করব। ধন্যবাদ দর্শক। জি দর্শক, সময় হলো একটি বিরতিতে যাবার, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি বিরতির পর, থাকুন আমাদের সঙ্গে। দর্শক, বিরতির পর আবারও আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন ইয়াং নাইট অনুষ্ঠানে, এবং আজকে আমরা কথা বলছি ছিন্নমূল এবং সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে যারা কাজ করেন। ছায়াতল বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এবং আপনারাও চাইলে আমাদের সঙ্গে এই অনুষ্ঠানে যুক্ত হতে পারেন। স্ক্রিনে দেখানো যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে সরাসরি ফোন করে, এবং আপনাদের যে কোনো গুরুত্বপূর্ণ মতামত আপনারা চাইলে আমাদেরকে জানাতে পারেন স্ক্রিনে দেখানো যে ফেসবুক আইডিটি রয়েছে এই আইডিটির মাধ্যমে। আচ্ছা, বিরতির আগে আমরা শুনছিলাম যে আসলে আপনারা কিভাবে কাজ করেন, কত দূর পর্যন্ত শিশুদেরকে শিক্ষা দেন। মেইনার কাছে একটু জানতে চাইবো যে আপনারা তো প্রতিদিন শিশুদের খাওয়ার জন্য একটা ব্যবস্থা করেন, সোহেল কিছুক্ষণ আগে বলছিলেন যে, এবং আপনারা কতজন শিশুকে প্রতিদিন এই খাবারটা সরবরাহ করেন এবং কিভাবে খাবারটা সরবরাহ করেন? আসলে আমরা সবাইকে খাবারটা দিতে পারি না, আমরা শুধু আমাদের শ্যামলী শাখার যে বাচ্চাগুলো আছে ওদেরকে খাবার দিয়ে থাকি। আমরা বিভিন্ন কমিউনিটি সেন্টার থেকে যে খাবারগুলো বিভিন্ন অনুষ্ঠানের পর বেঁচে যায়, মানে থেকে যায়, ওই খাবারগুলো আমরা সংগ্রহ করি আমাদের ছায়াতল ফুড ব্যাংকের মাধ্যমে। তারপর আমাদের অফিসে একটা ফ্রিজ আছে, ওইখানে আমরা সংরক্ষণ করে রেখি, তারপর বাচ্চাদেরকে পরের দিন খাওয়াই এভাবে। আর যদি কখনো এগুলো মিস হয় তাহলে নিজেরা হেল্প করার চেষ্টা করি। আচ্ছা, সোহেলের কাছে জানতে চাইবো যে এই যে কমিউনিটি সেন্টার যেগুলো রয়েছে তারা কি আসলে বিনামূল্যে আপনাদের খাবারগুলো সরবরাহ করে কিনা? কারণ আমরা যদি জানি যে একটা অনুষ্ঠান, যার অনুষ্ঠান হয় সে পরবর্তীতে বেঁচে যাওয়া খাবারগুলো আসলে তাদের পরিবারের জন্য নিয়ে যায়, তো সেক্ষেত্রে কমিউনিটি সেন্টারগুলো আপনাদেরকে সাহায্য করে? কমিউনিটি সেন্টারে অ্যাকচুয়ালি তেমন কোনো এখানে তাদের কোনো দায়িত্ব বা নেই। তাদের সঙ্গে আমরা কমিউনিকেশন করি যে কার অনুষ্ঠান, মূল দায়িত্বে কে আছে, তার সঙ্গে তার ফোন নাম্বারটা নিই, তার সঙ্গে আমরা কমিউনিকেশন করার চেষ্টা করি। অনুষ্ঠানের আগে তাদেরকে ইনফর্ম করে রাখি যে আমরা এরকম ছায়াতল বাংলাদেশ একটি স্বেচ্ছাসেবী সংগঠন, এরা সুবিধাবঞ্চিত বাচ্চাদের নিয়ে কাজ করে, আমাদের এরকম একটা প্রকল্প রয়েছে, আমরা বেঁচে যাওয়া খাবারগুলো সংগ্রহ করি। 3 জনকে কল দিলে পারে একজন আগ্রহ প্রকাশ করে যে আমরা বেঁচে গেলে দিব। তার মধ্যে দেখা যায় যে 3টা প্রোগ্রাম হলে একটা প্রোগ্রামের খাবার বেঁচে যায়। এই খাবারটা যখন বেঁচে যায়, ম্যাক্সিমাম দিন যখন যে খাবারগুলো বেঁচে যায়, আমাদের শ্যামলী শাখায় 30-32 জন বাচ্চা, তো ওই খাবারগুলো কিন্তু যখন বেঁচে যায় তখন দেখা যায় যে খাবারগুলো 200 জনের খাবার বেঁচে যাচ্ছে। অর্থাৎ ওই খাবারটা যে আমরা একদিনে খাওয়াই শেষ হয়ে যায় সেটা না, দেখা যায় যে 5 দিন 6 দিনের খাবারটাও শেষ হয় না, এরকম হয়ে যায়। আচ্ছা আচ্ছা, একটা বিষয় জানতে চাইবো যে আপনারা তো কাজ করছেন, তো সেক্ষেত্রে তো ফান্ডের প্রয়োজন হয়, এই ফান্ডিংটা আসলে কোথা থেকে আসে? আপনারা বলছেন যে আপনারা স্বেচ্ছায় কাজ করছেন, কিন্তু তারপরেও যেহেতু যারা কাজ করছেন তাদের তো মনে হয় কিছুটা হলো পারিশ্রমিক লাগে, বা এই যে আপনারা যে তাদের শিক্ষা উপকরণ দিচ্ছেন বা ক্লাস 8 পর্যন্ত শিশুদেরকে পড়াচ্ছেন, সেক্ষেত্রে এই ফান্ডিংটা কোথা থেকে হচ্ছে? মূলত হচ্ছে আমাদের ACL, দি ইঞ্জিনিয়ারিং স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংস লিমিটেড, ACL বিল্ডার্স কোম্পানি আছে, ইনারা প্রতি মাসে আমাদের বাচ্চাদের খাবারের জন্য এবং শিক্ষা সামগ্রীর জন্য একটা ভালো সহায়তা করে। সঙ্গে মার্কেন্টাইল ব্যাংক বাংলাদেশ লিমিটেড, মার্কেন্টাইল ব্যাংক থেকে আমরা একটা সহায়তা পাই। মূলত এইখান থেকে আমরা মাসিক ফিক্সড একটা সহায়তা পাই। সঙ্গে সঙ্গে আমাদের একটা উপদেষ্টা পরিষদ আছে, ওইখান থেকে একটা অ্যামাউন্ট আমরা যুক্ত করতে পারি আমাদের ফান্ডের সঙ্গে। আমাদের উপদেষ্টা পরিষদে এখন 10 জন
সদস্য আছে, আর আমাদের একটা শুভাকাঙ্ক্ষী গ্রুপ আছে। যে শুভাকাঙ্ক্ষী গ্রুপে আপনিও যুক্ত হতে পারেন, কারণ এই শুভাকাঙ্ক্ষী গ্রুপের নিয়ম হচ্ছে যে বাচ্চাদের পড়াশোনার শিক্ষা সামগ্রীর জন্য প্রতি মাসে 100 করে টাকা দিতে হবে। ওইখানে অনেক মেম্বার, অসংখ্য মেম্বার, কারণ বাচ্চাদের পড়াশোনার জন্য শিক্ষা সামগ্রীর জন্য 100 টাকা শখ করে অনেক সময় দিতে চাই। তো ওই গ্রুপটার মাধ্যমে আমরা বেশ টাকা পাই, উপদেষ্টা পরিষদ থেকে পাই, আর যেই দুই প্রতিষ্ঠানের কথা বললাম এখান থেকে পাই। সঙ্গে সঙ্গে আমাদের কিছু ভিজিটর আসে, যারা বেড়াইতে আসে, যারা আমাদের কাজ দেখে আগ্রহ প্রকাশ করে, ফেসবুকের মাধ্যমে আগ্রহ প্রকাশ করে। এরকম সকল শ্রেণী পেশার মানুষের সহায়তা নিয়েই মূলত হচ্ছে আমরা প্রতিষ্ঠানটা এখনো চালিয়ে যাচ্ছি। আশা রাখি চালাতে পারবো, ভালো করবো ইনশাআল্লাহ। অবশ্যই, এটা আমাদেরও আশা। আচ্ছা, ঢাকা শহর তো বিভিন্ন জায়গায় এই ধরনের ছিন্নমূল বা সুবিধা বঞ্চিত শিশুরা রয়েছে। আপনারা কিভাবে আসলে আপনাদের যেই 100 বা 150 জন যে শিশু রয়েছে এদেরকে আপনারা কিভাবে খুঁজে বের করেছেন, নাকি তারা নিজেরাই আসলে আপনাদের সঙ্গে এসে যুক্ত হয়েছে? না, শুরুটা তো সোহেল ভাই বললোই যে পার্ক থেকে শুরু হয়েছে। জি। তো ওরকম অনেক বাচ্চা মানে একজন আরেকজনের কাছ থেকে শুনছে, শুনে শুনে অ্যাড হয়ে গেছে। আর আমরা বেসিক্যালি জায়গাগুলো ঠিক করে মানে যে জায়গায় শিশুগুলো বঞ্চিত, যেমন কেরানীগঞ্জের ইটভাটার জায়গাটা, ওইখানে আসলে শিশুরা বঞ্চিত। আর আমরা অনেক সময় বস্তিতে গিয়ে বাচ্চাদের কালেক্ট করি, এভাবে শুরু হয়ে গেছে। আচ্ছা, মানে অনেক সময় এই যে আপনারা বস্তিতে যাচ্ছেন বা বিভিন্ন জায়গায় যাচ্ছেন, গিয়ে তাদের বাচ্চাদেরকে নিয়ে আসছেন, এক্ষেত্রে আপনারা কোনো ঝামেলার সম্মুখীন হন? যে এমন হয় না যে যেহেতু অভিভাবকরা আসলে অতটা সচেতন না, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আপনারা বাচ্চাটাকে নিয়ে বিক্রি করে দেবেন কিনা, বা এই ধরনের একটা শঙ্কা তো তৈরি হয়। সেই ধরনের কোনো অভিজ্ঞতা হয়েছে কিনা? এই যে আপনি যেটা বললেন, জি। মাঝে মাঝে এই বিষয়গুলো নিয়ে আমরা হেসেও ফেলি, কেঁদেও ফেলি। আচ্ছা। হ্যাঁ, কারণ এই ঘটনাগুলো ঘটে যায় যে বাচ্চাদের জন্য আমরা কাজ করছি, কিন্তু নানান রকম সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। ঠিক বাচ্চা কালেকশন করতে গেলেও এরকম জবাবদিহিতার সম্মুখীন হতে হয়, অভিভাবকদের দাওয়াত করতে হয়, আমাদের অফিসে আসতে হয়, আমরা গল্প করতে হয়। আর যে বাচ্চাগুলো পড়ছে তাদের সঙ্গে যখন বাচ্চাগুলো মিশতে শুরু করে, 2 দিন এসে দিয়ে গেল, আর অধিকাংশ বাচ্চারই অভিভাবকগুলো আমাদের ওই যে বাচ্চাগুলো পড়ে সে অভিভাবকদের সঙ্গে কমিউনিকেশন হয়ে যায় যে আমার বাচ্চা তো পড়ছে, 6 মাস পড়ছে বা আসতেছে, আর বাচ্চাগুলো এইভাবে আসে। অর্থাৎ সমস্যা একটু হয়, কিন্তু খুব বেশি সমস্যার সম্মুখীন আর হয়। ওরা নিজেরাও মানে আকৃষ্ট হয় এটার প্রতি। যেমন আমরা বিভিন্ন দিবসগুলোতে প্রোগ্রাম করি, ওরা নাচ গান মানে আনন্দ পায়। তারপরে খাবারের ব্যবস্থাটা, ওরা খাবার পেলে তো মানে ওরা নিজেরাই আকৃষ্ট হয়ে যায়। এই ধরনের বাচ্চারা খেতে খুব পছন্দ হ্যাঁ, করে। আর আমরা ছোট ছোট গিফট দিই, এইভাবে ওরা আকৃষ্ট দেখা যায় হয়। যে খাবারের জন্য বাচ্চারা পড়তে আসে, কি 2-5টা বাচ্চা আছে যারা আমার মনে হয় যে খাবারের ওরা জন্য আসে। পড়তে আসে না, খাবারের জন্য আসে। এটা অ্যাকচুয়ালি এবারে সঠিক না হবে। আচ্ছা, এই যে আপনাদের এখানে যেই সব বাচ্চাদের আপনারা গ্রুমিং করছেন, টেক কেয়ার করছেন, এই বাচ্চাদের মধ্যে মানে এমন কোনো শিশুরা আছে যারা বিভিন্ন জায়গায় ইতিমধ্যে নানাভাবে স্বীকৃতি পেয়েছে, বা তারা তাদের যে আগ্রহের জায়গাটা, সেই আগ্রহের জায়গায় কাজ করে তারা কোনো উপহার পেয়েছে বা কোনো স্বীকৃতি পেয়েছে? ম্যারি তো বলো। হ্যাঁ, এই তো এই 3 তারিখে, মার্চের 3 তারিখে বিশ্ব ত্রুটি দিবস ছিল মেবি। আচ্ছা। ওইখানে আমাদের 4-5 জন বাচ্চা প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল, ওরা এখান থেকে প্রাইজ পেয়েছে। আমাদের এই ছিন্নমূল সুবিধাবঞ্চিত বাচ্চাদেরকে আমরা টেক কেয়ার করেছি, শ্রম দিয়েছি, ওদের মেধা ছিল, ওদের প্রচেষ্টা ছিল। ওরা বেশ কিছু বাচ্চা ছিল এখানে, ওরা অংশগ্রহণ করেছে এবং 3টা বাচ্চা অ্যাওয়ার্ড পেয়েছে। তারা খুবই হ্যাপি, এবং অন্যান্য বাচ্চাগুলোও ওই বাচ্চাগুলোর অ্যাওয়ার্ড পাওয়া দেখে ওরা আগ্রহ প্রকাশ করেছে যে আগামীতে কোথাও কোনো প্রোগ্রাম হলে তারা যেতে চায়, তারা অ্যাওয়ার্ড পেতে চায়, তারা ভালো কিছু করতে চায়। এই তো এইভাবে চলছে। আচ্ছা, আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এই বাচ্চাদের নিয়ে আপনাদের আসলে ভবিষ্যৎ পরিকল্পনাটা একবারে এক কথা একটু দুজনের কাছেই শুনতে চাই। ডক্টর পলি আন্টির ফোনে আমি বলেছি কিছুটা, সেই সঙ্গে সঙ্গে আমি আবারও বলতে চাই যে আমাদের শুরুটা ছিল প্রশান্তির জন্য, আত্মতৃপ্তির জন্য। পরে ভেবে দেখলাম যে সামাজিক দায়বদ্ধতাও আছে, কারণ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিল যে এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। দেখেন, স্বাধীনতার সংগ্রামের মাধ্যমে আমরা স্বাধীনতা যুদ্ধের ফলে আমরা স্বাধীন দেশ পেয়েছি, কিন্তু মুক্তির সংগ্রাম কিন্তু হয়নি। এই ছোট ছোট যুদ্ধ, এই রাস্তায় বেড়ে ওঠা শিশু, এই বৃদ্ধদের অযত্নে অবহেলায় রাস্তায় পড়ে থাকা, এরকম অনেক ছোট ছোট যুদ্ধ রয়েছে যে যুদ্ধগুলো আমাদের চালিয়ে যেতে হচ্ছে। অর্থাৎ মুক্তির সংগ্রামটা আমাদের শেষ হয়নি। আমরা আসলে চাচ্ছি যে সমাজের শিশুদের মধ্যে যে বৈষম্যটা,
কেউ অনেক ভালো স্কুলে পড়তেছে, কেউ রাস্তায় বের উঠছে, এটা দূর হোক। আর ওরা যেন কর্মমুখী কিছু শিখতে পারে, ওরা যেন ভবিষ্যতে কিছু করে যেতে পারে। অনেক ধন্যবাদ আপনাদের দুজনকে। দর্শক, আমরাও চাই আসলে সমাজে যেই ছিন্নমূল বা সুবিধাবঞ্চিত যেই শিশুরা রয়েছে তারা অন্তত শিক্ষার যে আলোটা, সেই আলোটা তাদের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং তাদের মাধ্যমে এবং তাদের সঙ্গে যুক্ত হয়ে সমাজ, আমরা একটি সুখী সুনির্ভর সমাজ বিনির্মাণ করতে চাই। এই প্রত্যাশা নিয়ে আজকের অনুষ্ঠান এখানে শেষ করছি। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে এবং ভিন্ন কোনো তরুণদের চোখে আমরা বাংলাদেশকে দেখার চেষ্টা করব। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, নিরাপদে থাকুন এবং যারা এতক্ষণ টেলিভিশনের সামনে ছিলেন তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। শুভরাত্রি।